পুজোটা মিটুক, তারপর কি হয় খালি দেখুন। বাংলার রাজনৈতিক মহলে এখন শুধু এই আলোচনা। এটা যদি শুধু বিজেপি শিবিরের আলোচনা হতো তাহলে না অত চিন্তা ছিল না। দুই প্রধান দল তৃণমূল এবং বিজেপি শিবিরে এই একই আলোচনা চলছে, আর তৃণমূল নেতাদের মধ্যেও না একটা ফিসফাস শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দুই দলই গুটি সাজাতে শুরু করেছে যে যুদ্ধটা আসছে তার জন্য। কেমন যুদ্ধ হতে পারে পুজো মিটলেই, তারই ইঙ্গিত দেওয়া এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন দুই শিবির, শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি কেমন প্রস্তুতি নিচ্ছে তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। পুজো মিটে গেলেই এই দেখতে দেখতে শীত পড়ে যাবে 25শে ডিসেম্বর, তারপরেই 2025 সালটা শেষ, আর তারপরেই বেজে যাবে বিধানসভা ভোটের দামামা। 2026 সালেই তো এই রাজ্যের বিধানসভা ভোট। তবে যে প্রস্তুতি চলছে তার থেকে যে ইঙ্গিত মিলছে তাতে মনে হচ্ছে না 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যুদ্ধের উত্তেজনা দেখার জন্য। তার আগেই এই রাজ্যের ভোট যুদ্ধ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তৃণমূলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আশঙ্কাটা হচ্ছে এই বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে, মানে পুজোটা মিটলেই কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তিন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরকে নিয়ে একটা ত্রিশূল আক্রমণ চালাতে পারে। মানে কি করতে হবে কি করতে হবে না তার অঙ্ক কষা কিন্তু দিন রাত চলছে পিসি ভাইপো পার্টিতে। আমরা বুঝতে পারছি না, একের পর এক সংকটের মধ্যে দিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাতে মুখ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নাজেহাল অবস্থায় রয়েছেন। তার বিভিন্ন সময়ের কথাবার্তায় আমরা সেটা বুঝতেও পারছি। তিনি ইতিমধ্যেই কিন্তু ঠিক করে নিয়েছেন 2026 সালের ভোটে তার ফর্মুলাটা কি হবে। তিনি সেই পুরনো রূপ বিরোধী নেত্রীর রূপে ফিরবেনই। ইতিমধ্যেই তিনি সেটা শুরু করে দিয়েছেন। তিনি এসআইআর, মানে এই যে ভোটার তালিকা সাফাই অভিযান, তার মধ্যে উনি সিএএ, এনআরসি এসব দেখতে পাচ্ছেন। কারণটা এমনি এমনি নয়। তিনি বুঝতে পারছেন যে বাংলাদেশি তথা যে সংখ্যালঘু ভোট অবৈধভাবে তাকে সমর্থন দিয়েছে সেটাকে ধরে রাখা যাবে না। অন্যদিকে ভাইপো অভিষেক বাবু কিছুটা আড়ালে থেকেই এখন দলকে সাজাচ্ছেন। বিভিন্ন জেলায় দলের মধ্যে ক্ষমতায় থাকলে যা হয়, ক্ষমতায় থাকলেই দলের মধ্যে চর্বি তৈরি হয়, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব শুরু হয়। সেই সব দ্বন্দ্ব, জেলায় জেলায় যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেসব মেটাতেই এখন প্রধানত অভিষেক বাবু ব্যস্ত। কিন্তু সেই সঙ্গে তারও একটা ভয় কাজ করছে। কারণ কি জানেন তো, তৃণমূল যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে হাজারো দুর্নীতি এই রাজ্যে। মানে কয়লা, বালি, রেশন, শিক্ষা, মানে কোথাও বাদ নেই। পুলিশ নিয়োগ, পুরসভায় নিয়োগ, এত দুর্নীতি আর এত তদন্ত চলছে যে কখন কোন নেতাকে কোন এজেন্সি তুলে নিয়ে চলে যাবে সেটা আন্দাজ করা যাচ্ছে না। তার ফলেই না তৃণমূল একটু চিন্তিত যে কাকে কবে গ্রেফতার করে নেবে। এদিকে আদালত একের পর এক মামলায় হেনস্থা করে চলেছে। কারণ ভুল করেছে সরকার, সেই ভুলগুলোর জন্য যে কোনো মুহূর্তে ডিএ একটা রায় ঘোষণা হতে পারে। 26,000 চাকরি গেছে, তারপরে যে নিয়োগের পরীক্ষা হয়েছে তা নিয়েও অভিযোগ। এদিকে প্রাথমিকের যে কোনো দিন প্রাথমিক নিয়োগের মামলার রায় বেরোতে পারে। আর প্রাথমিকের রায় যদি বেরোয় তাহলে এই রাজ্য সরকারের না ডবল ইঞ্জিন বিপদ। প্রথমত প্রচুর চাকরি যাবে, এবং দ্বিতীয়ত ওই যে দুর্নীতি, তাতে দলের নেতা মন্ত্রীদের মধ্যে অনেক রাঘব বোয়ালের নাম জড়িয়ে আছে। আঞ্চলিক দল তৃণমূল, কিন্তু তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও এই প্রাথমিক নিয়োগ মামলায় জড়িয়ে আছে। তিনি অন্যতম অভিযুক্ত। আর সব দুর্নীতিতেই কোনো না কোনো ভাবে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যেতে পারে। কারণ তার নির্দেশ ছাড়া এ রাজ্যে যে কিছু হয় না সেটা তো সকলেই জানেন।
তাই পুজোর পর কি হয় এই ভাবনা গ্রাস করেছে তৃণমূল শিবিরকে। আর বিজেপি শিবিরের কথা কি বলবো, বিজেপি শিবিরের কথা বলতে গেলে একটা পুরনো কথা বলতে হয়। বর্তমান সংবাদপত্রের এখনকার যে অফিসটা সেটা ইএম বাইপাসে সায়েন্স সিটির কাছে। আগে ছিল, পুরনো অফিসটা ছিল শিয়ালদার কাছে জোড়া গির্জা, তার ঠিক উল্টো দিকে। এই যে পুরনো অফিস থেকে নতুন অফিসে এই যে স্থানান্তরিত হয়, বর্তমান নতুন ঠিকানায় যায়, এটা 2004 সালের 24শে এপ্রিল। সেই সময়টায় আমি বর্তমানে চাকরি করতাম। আমরা যারা সাংবাদিক রয়েছি, আসলে কি হয়েছিল জানেন তো, নতুন বাড়িটা না অনেক আগে তৈরি হয়ে গিয়েছে। এইবার আমাদের মধ্যে জল্পনা হতো কবে পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাওয়া হবে। তার কারণ সেই সময় ইএম বাইপাসের ধারের কোনো বাড়িতে যাওয়া মানে যোগাযোগ ব্যবস্থা খুব কম ছিল। এখন তো অনেক কিছু হয়েছে, তখন কিচ্ছু ছিল না। আর জোড়া গির্জার যে অফিস, সেখানে যাতায়াত খুব সুবিধার। আমরা না আলোচনা করতাম, কেউ কেউ বলতো এই তো সামনেই 6 ডিসেম্বর কাগজের প্রতিষ্ঠা দিবস, সেই দিন থেকে ওখানে যাবে। এটা 2003 সালের আলোচনা। তারপর হলো না, তারপরে হলো না নতুন বছরটা পড়ুক 1 জানুয়ারি। আরেকজন কেউ বললো, সবাই আশায় হলো না। এরপরে কত তারিখ, এরপর নিশ্চয়ই তাহলে 1 বৈশাখে হবে, তার আগে সরস্বতী পুজোয় হতে পারে। মানে একটার পর একটা আলোচনা হতো। ঠিক কিরকম জানেন তো, সেই নকশাল আন্দোলনের সময় নতুন আসা কিশোরদের নেতারা বলতেন এই যে গরমের ছুটির পর যখন স্কুল খুলবে তখন বিপ্লব এসে যাবে। আসতো না বিপ্লব, কিশোরেরা হতাশ হতো। তারপরে বলা হতো এই তো পুজোটা কেটে যাক, অ্যানুয়াল পরীক্ষাটা হয়ে যাক, তারপরে রেজাল্ট বেরোনোর আগে বিপ্লব আসবে। সেই বিপ্লব আজও আসেনি। অনেক ছুটি গেছে, সেই বিপ্লব আজও আসেনি। ঠিক একইভাবে বিজেপি সমর্থক, কর্মী এবং নেতাদেরও একাংশ এটা নিয়ে হতাশ যে কেন্দ্রীয় সরকার এই বুঝি কড়া পদক্ষেপ করলো, এই বুঝি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো, অনেকদিন কাউকে গ্রেফতার করা হয়নি। তারা ভাবেন নতুন বছর পড়লেই হবে, তারপরে ভাবেন না সামনেই মাধ্যমিক পরীক্ষাগুলো আছে, তারপরে হবে। আর গত কয়েকটা বছর ধরে শুনছি পুজোর পরেই নাকি একটা বড় কিছু হতে চলেছে। 2024-এর আগেও হয়নি। যাই হোক, এই যে কিছু একটা হবে, এই ব্যাপারটা বিজেপির মধ্যে এখন নতুন করে আবার একটু মাত্রাটা বেড়েছে। সবসময় আলোচনা, আসলে কিছু না হলেই তারা নিজেরা সান্ত্বনা দেন, তো ঠিক আছে এবার হলো না, পরের মাসে হবে, তেমন করে পুজো মিটে গেলেই কিছু একটা হবে তারা বলছেন। পরপর গ্রেপ্তার হবে সবাই গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই হবে? কি হতে পারে সেটা বলবো আমি আজকে। তবে তার আগে আমি বরং বলেই দিই কেমন যুদ্ধ শুরু হচ্ছেই এই পুজো মিটলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের নির্বাচন নিয়ে যে ঝাঁপাচ্ছেন তা নিশ্চিত। তার কারণ অতীতের তুলনায় এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে বেশি ভাবছেন, সেটা দেখা যাচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হবে অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে। এর মধ্যে দেখুন, অসমে বিজেপি ক্ষমতায়, পুদুচেরিতে বিজেপির জোট ক্ষমতায়, রইল তামিলনাড়ুতে বিজেপি প্রধান বিরোধী জোটে রয়েছে, কিন্তু দলগতভাবে বিজেপির আসন সংখ্যা মাত্র 20। গত বিধানসভা নির্বাচনে এই 20টি আসন বিজেপির ঝুলিতে এসেছিল। আর কেরল সিপিএম এর হাতে থাকা একমাত্র রাজ্য, যেখানে ইন্ডি জোটেরই সঙ্গী, সিপিএম এর সঙ্গী কংগ্রেসের সঙ্গেই তাদের মূল লড়াইটা। বিজেপি সেখানে সেভাবে লড়াইতে এখনো পর্যন্ত নেই। তাহলে 2026 সালে বিজেপির কাছে শক্তি বাড়ানোর ভোট, অন্যদিকে সিপিএম এবং তৃণমূলের কাছে লড়াইটা হচ্ছে তাদের হাতে থাকা একমাত্র রাজ্য কেরল সিপিএম এর জন্য, পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য। এটা ধরে রাখা, এখন দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 31টির মধ্যে 18টিতে বিজেপি জোট ক্ষমতায় রয়েছে। এর মধ্যে 14টিতে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে। এছাড়াও 6টিতে প্রধান বিরোধী দল বিজেপি। এই 6টির মধ্যেই পশ্চিমবঙ্গ। 2024 সালে বিজেপি ভেবেছিল যে খুব ভালো রেজাল্ট হবে, 400 পার, কিন্তু সে লক্ষ্যে বিজেপি পৌঁছতে পারেনি। তাই 2029 সালের লোকসভা নির্বাচনের আগে এই 2026
বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা রাজ্য বাড়াতেই হবে, একটা কোনো রাজ্যে শক্তি বাড়াতেই হবে। সেক্ষেত্রে সামনে যে 4টে বিধানসভা ভোট, অসম বাদ দিলে বাকিগুলির মধ্যে পশ্চিমবঙ্গই বিজেপির সবচেয়ে ভালো লড়াইয়ের ক্ষেত্র। কারণ এখানে 5 বছর আগেই 77টি আসন জিতে বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে। আর গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় তাহলে বাংলায় 90টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে 2021 সালে 213 আসন পাওয়া তৃণমূল এগিয়ে রয়েছে 192টিতে। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের ভোটকে বাড়তি গুরুত্ব দেবেন, এটাই স্বাভাবিক। এই সুযোগকে কাজে তারা লাগাতে চাইবেন। ইতিমধ্যেই এই রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় বিজেপি। তার সঙ্গে তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দেখুন, বিপ্লব দেব একটা বাঙালি এলাকা থেকে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ত্রিপুরায় বাম শাসনকে সরানোয় তার একটা ভূমিকা ছিল। সেই বিপ্লব দেবকে এখানে পাঠানোর একটা গুরুত্ব আছে। তার থেকেও বেশি ভূপেন্দ্র যাদব। কারণ কিছুদিন আগে পর্যন্ত যা জল্পনা শোনা যাচ্ছিল তাতে জেপি নাড্ডার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি যারা যারা হতে পারেন বলে জল্পনা, তাদের মধ্যে অন্যতম নামটি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের। গত জুন মাসেই ভূপেন্দ্র যাদব কলকাতায় এসেছিলেন। মোদী সরকারের 11 বছর উপলক্ষে গোটা দেশে যেসব অনুষ্ঠান, তাতে এক একজন মন্ত্রী গিয়েছিলেন। এ রাজ্যে আসেন ভূপেন্দ্র যাদব। কলকাতায় সেই সময় আমরা অনেকেই তার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এবং তখনই একটা ইঙ্গিত মিলেছিল যে এই রাজ্য নিয়ে তিনি যেভাবে পড়াশোনা করেছেন বলে আমরা সেটা বুঝতে পেরেছিলাম। যে সাংবাদিক বৈঠক হয়েছিল, তিনি যা বলেছিলেন তাতে এই রাজ্যে দুর্নীতি নিয়ে তিনি যে কতটা অধ্যয়ন করেছেন, কত তথ্য নথি তার কাছে, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম ভূপেন্দ্র যাদবকে এই রাজ্যের জন্য ভাবা হলেও হতে পারে। সেটা মিলল। এবং আপনারা দেখুন যে অলরেডি কিন্তু এই রাজ্যে বিজেপির ভোট লড়াইয়ের, সর্বভারতীয় বিজেপির এখন ভোট লড়াইয়ের সবচেয়ে বড় সম্পদ সুনীল বনসলকে বাংলার দায়িত্ব দেওয়া রয়েছে। গত 2 বছর ধরেই সুনীল বনসল বাংলার সংগঠন দেখছেন। কে সুনীল বনসল? সুনীল বনসল উত্তরপ্রদেশে বিজেপির ভালো ফলের নায়ক। এছাড়াও গত লোকসভা নির্বাচনের সময় তেলেঙ্গানায় যে ভোট হয়েছিল তার দায়িত্ব ছিল সুনীল বনসলের ওপরে। সেখানে প্রথমবার বিধানসভায় 8টি আসন জিতেছে বিজেপি এবং ওড়িশায় প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে সুনীল বনসলের নেতৃত্বে। এই পরিস্থিতিতে বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে কেন্দ্রীয় এজেন্সিকেও ব্যবহার যে করবে না, সেটা জোর দিয়ে বলা যায় না। বিজেপি অবশ্যই বলবে যে ওরা স্বতন্ত্র সংস্থা, ওরা নিজেদের মতো কাজ করছে, কিন্তু তৃণমূল বা অন্য বিরোধী দলের তো বলবেই বিজেপি ব্যবহার করছে। আমি নয় আগে থাকতেই বললাম। এবং তৃণমূল এটাও ভেবে রেখেছে কোন কোন নেতাকে কোন কোন মামলায় গ্রেফতারের সম্ভাবনা রয়েছে, তারা জেলে চলে গেলে দলের কোথায় কতটা ক্ষতি হতে পারে, কারা সেই ক্ষতি পূরণ করতে পারবেন, এসব নিয়েও না তৃণমূলের অন্দরে আলোচনা এবং অঙ্ক কষা চলছে। কারণ তৃণমূল এটা জানে যে দুর্নীতির পাহাড় এত ভারী হয়ে গিয়েছে যে ভোটের জন্য বিজেপি যদি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করতে চায় কোনো অসুবিধা হবে না। একই সঙ্গে এটাও তারা জানে যে দেখো, ভোটের আগে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে কেন্দ্রীয় সরকার দমনপীড়নমূলক নীতি নিয়েছে, এইসব দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করেন মঞ্চে উঠে, এখানে ওখানে যান, তাতেও কাজ হবে না। এই ইঙ্গিত তৃণমূল পেয়েছে। কারণ তারা জানে, বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, দলীয় সমীক্ষায় উঠে এসেছে যে রাজ্যের মানুষ চাইছে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক, কেন্দ্রীয় এজেন্সিগুলো এই দুর্নীতির বিরুদ্ধে অস্ত্র হোক। মানুষ চাইছেন এটা। অন্যদিকে বিজেপি সমর্থক, কর্মী এবং অনেক নেতাও, তাদের মনে না আশা জাগবে। এই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে সেভাবে সিরিয়াস নয়, এমন একটা অভিযোগ না বিজেপির অনেকের মধ্যে আছে। সেটা আমি বুঝতে পারি, কথাবার্তা
বিভিন্ন সমাজ মাধ্যমে তাদের মন্তব্য এসব দেখে বোঝা যায় তারা বেশি করে সক্রিয় হবেন, তাদের আশা জাগবে। এবং একই সঙ্গে বামপন্থীরা যে প্রচারটা এই রাজ্যে খুব বেশি করে করেন যে দিদি মোদি সেটিং আছে, এই যে সন্দেহ, এই সন্দেহ কিন্তু ধীরে ধীরে বিজেপির সমর্থকদের মনেও বাসা বেঁধেছে। এই সন্দেহের মৃত্যু না হলে বিজেপির পক্ষে এই রাজ্যে ক্ষমতায় আসা খুব কঠিন, খুব কঠিন। এইসব মিলিয়ে তৃণমূল ভাবছে যদি কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয় তার বিরুদ্ধে প্রচার করলেও বিজেপির লাভই হবে, এই ভয়টা তৈরি হয়েছে। এদিকে এবার পুজো মিটলেই কোমরে বেঁধে নামতে চলেছে নির্বাচন কমিশন। এই যুদ্ধটা হবেই। সেপ্টেম্বরের মধ্যে সব সিইওদের প্রস্তুতি শেষ করতে আগেই বলা হয়েছিল, এখন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য 15 কোটি আবেদনপত্র ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে। যতজন ভোটার তার ডবল, একটা ভোটারদের দেওয়া হবে, একটা বিএলএদের কাছে থাকবে। ভোটার পিছু 2টি আবেদনপত্র ছাপার কাজ শুরু হয়ে গেছে। মানে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর থেকেই প্রত্যেক ভোটারের নাম, যার ছবি রয়েছে সেটা, অন্যান্য তথ্য দিয়ে ফর্মটা আসবে, এখানে খালি ছাপা হবে এবং সেটা বাড়িতে যাবে। অনলাইনে দিল্লি থেকে রাজ্যে নির্বাচন কমিশনের কাছে আসছে। এবং বলা হয়েছে আধিকারিকদের যে 2002 সালে যেবার শেষ এসআইআর হয়েছিল সেই বছরের ভোটার তালিকা এবং 2025 সালের যে ভোটার তালিকা সেটায় সব যাদের নাম রয়েছে তাদের শনাক্তকরণের কাজটা করতে হবে। কারণ কমিশনের বক্তব্য এই শনাক্তকরণের কাজটা হয়ে গেলেই এসআইআর এর 70% কাজ শেষ, যেটা আগামী অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। দেখুন, অন্য যে যে রাজ্যে ভোট রয়েছে সেখানে তো হবেই, এছাড়াও গোটা দেশেই তো এই সময় একসাথে আর এসআইআর হওয়ার কথা। তার মধ্যে পশ্চিমবঙ্গ বাড়তি গুরুত্ব পাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ থেকে খালি রাজ্য সরকারের হিসাবেই 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আছে, যে সংখ্যাটা আসলে 50 লাখ হতে পারে। এবার যেটা নির্বাচন কমিশন ঠিক করেছে যে এই পরিযায়ী শ্রমিকদের তালিকা বানানো হচ্ছে। অলরেডি আমি এই কমিশন কর্তাদের থেকে জেনেছি সেটা হচ্ছে 10টি জেলাকে তারা চিহ্নিত করেছেন যেখানে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের বাস ছিল, যারা এখন অন্য রাজ্যে থাকেন। এই যে যারা রয়েছেন তারা সবাই এসআইআর এর সময় বাংলায় ফিরে আসবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তাই এই তালিকা তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং কমিশন জানতে চাইবে তারা কি বাংলায় ফিরতে চান, বাংলার ভোটার হতে চান, নাকি তারা যেখানে স্থায়ীভাবে বাস করছেন সেই রাজ্যের ভোটার হয়ে গিয়েছেন এবং সেখানেই থাকতে চান। এটা যদি হয়, এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিকের নাম অন্য রাজ্যে থাকবে, বাংলার থেকে বাদ চলে যাবে। বাংলা ভাষা এবং বাঙালির ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, এ রাজ্যে এসআইআর করতে চাওয়া হচ্ছে, এটা আসলে সিএএ এনআরসি এসব প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন। কিন্তু তিনি এটাও বুঝতে পেরে গেছেন যে এই মঞ্চে উঠে কান্নাকাটি করে কোনো কাজ হয়নি, ভোটারের মন গলেনি, পরিযায়ী শ্রমিকদের মন গলেনি। তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক প্রকল্প ঘোষণা করেও কোনো সাফল্য পাননি। তিনি পাড়ায় সমাধান কর্মসূচির নতুন নাম দিয়েছেন আমার পাড়া আমার সমাধান, তাতেও বিশেষ সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে যদি পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ অন্য রাজ্যের ভোটার হয়ে যায় তাহলে সেটা পাকাপাকিভাবে তৃণমূলের ক্ষতি এবং মনে করা হচ্ছে যে প্রচুর পরিযায়ী শ্রমিকের নাম বাদ যেতে পারে। এবং সেটা যদি হয় তাহলে এতদিনের যে কান্নাকাটি সেগুলো যে মিথ্যা 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 সেটা আরো বেশি করে প্রমাণিত হয়ে যাবে। এসব থেকে বাঁচতে রাজ্য সরকার একটা হাস্যকর প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশনকে। বলা হয়েছিল এ রাজ্যে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেইটাও এই ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা হোক। মানে কমিশন শুনেই নাকচ করে দিয়েছে যে 11টি নথি, নির্বাচন কমিশন যে 11টি পরিচয়পত্রের কথা বলেছে প্রথম থেকে সেটাই শুধু গ্রাহ্য হবে। আপনারা একটা কথা মনে রাখবেন যে আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে বলে যে সুপ্রিম কোর্টের রায় সেটা কিন্তু শুধুমাত্র বিহারের জন্য। যদি সুপ্রিম কোর্ট এই রাজ্যের জন্যও সেই রায় দেয় তখনও কমিশন ঠিক করে রেখেছে যে আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে, কিন্তু নাম তোলার জন্য ভোটার তালিকায় ওই 11টি নথির মধ্যে একটি লাগবেই লাগবে, কারণ আধার কখনোই নাগরিকত্বের পরিচয় নয়। এই সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে পুজো মিটলেই না অনেক ফ্রন্টে যুদ্ধ শুরু হতে পারে।
কেন্দ্রীয় এজেন্সির সক্রিয় হওয়া থেকে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান, সব নিয়ে তৃণমূলের চিন্তা রয়েছে একদম। তবে এত কিছুর পরেও এটা ভাবার কোনো কারণ নেই যে তৃণমূল শুধুই আতঙ্কে থাকবে আর চোখের জল ফেলে যাবে। টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল পুলিশ প্রশাসনকে ব্যবহার করার ব্যাপারে সিদ্ধহস্ত। এইবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে তারা আরো বেশি করে বেপরোয়াভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করবে, তার প্রস্তুতিও চলছে। এবং একই সঙ্গে তৃণমূল কিন্তু শুধু এসবের উপর ভরসা না রেখে সাংগঠনিকভাবেও কিভাবে মোকাবিলা করা যায় তার প্রস্তুতি নিতে শুরু করেছে। তৃণমূল এমনটাও ভাবছে, এবং ভাবনাটা অমূলক নয়, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি সক্রিয় হয় তবে এ রাজ্যের বিজেপির কর্মীরা অতীতের মতো, যেটা 2021, 2024 দেখা গিয়েছে, তারা ওভার কনফিডেন্স হয়ে যায়। তারা মনে করেন যা হচ্ছে, মোদী আসবেন, সাহু আসবেন, সবকিছু হচ্ছে, আমরা ঠিক জিতে যাব। তৃণমূল চাইছে এটা করুক। যদি তেমনটা হয়, সেই সুবিধা কি করে কাজে লাগাতে হবে তার জন্য আইপ্যাকের সঙ্গে একেবারে সব সময়ের যোগাযোগ রেখে নানা সমীক্ষাও চালাচ্ছে তৃণমূল। এবং ভোটের কাজে কিভাবে আইপ্যাককে ব্যবহার করা যায় তার নতুনতর, গতবার যা যা করা হয়েছিল সেগুলো ধরা পড়ে গেছে, এবার তার মোকাবিলা যদি বিজেপি করে তার জন্য নতুন কিভাবে আইপ্যাককে ব্যবহার করা যায় তার প্রস্তুতিও কিন্তু নিচ্ছে তৃণমূল। ফলে বিজেপির কাছে না এই ভোটের প্রস্তুতি পর্বটা বড় চ্যালেঞ্জের, অন্তত তৃণমূলের চেয়েও বিজেপির কাছে বেশি চ্যালেঞ্জের। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন।